গতকালকে আমাদের যেখান থেকে শেষ হয়েছিল আজকে আমরা সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। গতকালকে আমাদের যেখান থেকে শেষ হয়েছিল আজকে আমরা সেখান থেকেই শুরু করব ইনশাআল্লাহ। গতকালকে যে আপনারা এখানে আমাদের ওয়েবিনারে জয়েন করলেন সেই ব্যাপারে আপনাদের এক্সপেরিয়েন্স কেউ একজন একটু শেয়ার করে যে কেমন লাগছে বা এই আয়োজনটা আমরা ধারাবাহিকভাবে সামনে বলবৎ রাখবো কিনা। আমাদের স্টুডেন্ট নয় এরকম একজন বললে ভালো হয়। জি, আলহামদুলিল্লাহ ভালো ছিল। আসলে টেস্ট টেকিং প্লাস প্রেসক্রিপশনের যে অ্যাঙ্গেলটা হোমিওপ্যাথিতে সবচেয়ে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যে এক একজন ডাক্তার এক একটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করে। আমার কাছে মনে হয় চিন্তা ভাবনার ভালো খোরাক ছিল এখানের মধ্যে, যে এক্স্যাক্টলি এগুলো বোঝার ক্ষেত্রে যে কোন সময় কোন প্রেসক্রিপশনটা দরকার ছিল এবং স্যার সেটা কিভাবে করেছেন। স্যার অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন। আশা করি স্যার এটা চালিয়ে যাবেন, এটা স্যারের প্রতি অনুরোধ থাকবে আমার পক্ষ থেকে। আচ্ছা, আব্দুল্লাহ আল রহিম সাহেবকে ধন্যবাদ, আপনার মূল্যবান ওপিনিয়ন আপনি দিলেন। আমরা একটু জানতে চাচ্ছিলাম, এখানে আমাদের অনেক স্টুডেন্ট আছে, যার কারণে আমাদের স্টুডেন্ট একভাবে বলবে, আপনারা আর একভাবে বলবেন, এটা একটু ডিফারেন্সিয়েট করতে চাচ্ছিলাম। আমরা সাধারণত দেখি যে হোমিওপ্যাথি বিভিন্ন ডাক্তারের প্রেসক্রিপশন বিভিন্ন রকম হয়ে থাকে একই কেসে। এটা যদিও এতটা হওয়ার কথা না, মানে কিছুটা কিছুটা হইতে পারে, কিন্তু দেখা যায় যে আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে 10 জন ডাক্তারের কাছে গেলে প্রায় 10 রকমের প্রেসক্রিপশনের সম্ভাবনাই বেশি থাকে। এটার পিছনে মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে হোমিওপ্যাথির মূল নীতি সবাই আন্ডারস্ট্যান্ডিং একরকম হয়নি। হোমিওপ্যাথির যে ফিলোসফি সেই ফিলোসফিটাকে সবাই একভাবে গ্রহণ করতে পারে নাই। বিভিন্ন জনের মত বিভিন্ন রকম হয়ে গেছে, বিভিন্ন বিশ্লেষণ থেকে বিভিন্ন মতবাদ থেকে এটা বিভাজিত হয়ে গেছে। যদিও এটা হওয়ার কথা ছিল না। মূলত যদি সবাই অর্গাননকে অনুসরণ করতেন, অর্গাননকে একদম 100% অনুসরণ করতেন, তাহলে দেখা যাচ্ছে যে 10 জনের মধ্যে প্রায় 7 জন আর 8 জনের প্রেসক্রিপশনই প্রায় একরকম হওয়ার কথা। যাই হোক, আমরা আসলে হোমিওটাইজের সেই চেষ্টাটাই করছি যে হোমিওপ্যাথির যে মূল নীতি, হোমিওপ্যাথির যে মূল দর্শন, আমরা সেটাকে এস্টাবলিশ করার জন্য আমাদের হোমিওটাইজেস্টের অভিযাত্রা। এই জন্য আপনারা দেখবেন যে আমাদের যে স্লোগান, সেই স্লোগানটা হচ্ছে প্রকৃত ধারার হোমিওপ্যাথি চর্চায় আমাদের অভিযাত্রা। এটাই হচ্ছে আমাদের মূল প্রতিপাদ্য। এইটা সামনে রেখে আমরা যে গত 5 বছর ধরে যে কাজগুলা করে যাচ্ছি তার ভিতরে আমরা আমাদের ওয়েবসাইটটা যদিও এই মুহূর্তে বন্ধ আছে, আমাদের ওয়েবসাইটে প্রায় 450টার বেশি আর্টিকেল, এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা প্রায় 800 প্লাস ভিডিও, আমাদের ফেসবুক পেজে প্রচুর আর্টিকেল পাবলিশ হয়েছে এই পর্যন্ত। এছাড়া আমরা যখন এগুলো করার পরেও দেখলাম যে হোমিওপ্যাথির মানুষকে আরেকটু ক্লোজলি, আরেকটু খুব নিবিড় ভাবে হোমিওপ্যাথিকে প্রসারের জন্য, সঠিক হোমিওপ্যাথিকে অর্থাৎ প্রকৃত ধারা যেটাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি বলে, সেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিকে এস্টাবলিশ করার জন্য আমাদের খুব নিবিড় ভাবে পরিচর্যা করার প্রয়োজন। এই কারণে আমরা আমাদের একটা সেকশন যোগ করি গত 4 বছর আগে, সেটা হচ্ছে আমাদের ট্রেনিং সেকশন। সেই ট্রেনিং সেকশন থেকে আমাদের এই পর্যন্ত প্রায় 4টা ব্যাচ রানিং, 2টা ব্যাচ বের হয়ে গেছে, আর একটা 3rd ব্যাচ বের হয়ে যাওয়ার পথে, এবং 4র্থ ব্যাচ অলরেডি রানিং। আমরা চাচ্ছি যে সঠিক যে হোমিওপ্যাথিটা স্যার যে অ্যাঙ্গেল থেকে ট্রিটমেন্ট করেন, যে অ্যাঙ্গেল থেকে ট্রিটমেন্ট করা উচিত, হ্যানিম্যান যে শিক্ষাটা দিয়েছেন, ডক্টর কেন্ট যে শিক্ষাটা দিয়েছেন, এবং সর্বোপরি আমাদের বর্তমান যুগের হ্যানিম্যান খ্যাত প্রফেসর জর্জ ভিতলকাস যে অ্যাঙ্গেল থেকে ট্রিটমেন্ট করেন, সেই ট্রিটমেন্ট পদ্ধতিগুলা আমরা যেন এস্টাবলিশ করতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই একটা ট্রেনিং কার্যক্রম আমরা পরিচালনা করে আসছি। বিশেষ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলাটা বড় কথা না, বড় কথা হচ্ছে
যে ম্যান পাওয়ার তৈরি করা, মানুষকে তৈরি করা। আমরা সেই তৈরি করার কাজে হাত দিয়েছি। এখানে প্রধান আমাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের ডাক্তার শাহিন মাহমুদ স্যার। এছাড়া আমরা এই প্রশিক্ষণ কোর্সটা সাধারণত আমরা স্টুডেন্ট লেভেল থেকে যারা হোমিওপ্যাথি কলেজে পড়েন বা হোমিওপ্যাথি কলেজের বিভিন্ন এয়ারে আছেন এবং যারা অলরেডি পাস করেছেন তাদের জন্য আমরা এটা 1 বছরের মেয়াদী একটা প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করি, যেটার নাম হচ্ছে গাইডেন্স প্রোগ্রাম। গাইডেন্স প্রোগ্রাম এটা মূলত কোনো সার্টিফিকেট কোর্স না, এটা একটা গাইড মূলক প্রোগ্রাম, যেন সঠিকভাবে সবাই হোমিওপ্যাথিটাকে প্র্যাকটিস করতে পারে, একই ধারায় করতে পারে এবং অপহোমিওপ্যাথি দূর করার জন্য ম্যান পাওয়ার তৈরি করা। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। 1 বছর ব্যাপী আমরা এই প্রোগ্রামটা পরিচালনা করি। এখানে আমাদের বিভিন্ন লেভেলের শিক্ষকরা আছেন, আমাদের স্টুডেন্ট থেকে শিক্ষক হয়েছেন এরকম ব্যক্তিও আছেন। সব মিলে আমাদের এই প্রোগ্রামটা হয়তো এই বছর আমরা অক্টোবর থেকে লঞ্চ করার আরেকটা নতুন ব্যাচ লঞ্চ করার আমাদের প্রোগ্রাম হাতে ছিল। সম্ভবত সামনে ডিএইচএমএস পরীক্ষা আছে, এই কারণে পিছাইতে পারে। যাই হোক, আমাদের 5ম ব্যাচ শুরু হবে। এটা আমাদের জন্য একটা খুশির সংবাদ যে আমরা 5মবারের মতো আর একটা ব্যাচ সামনে শুরু করতে যাচ্ছি। এছাড়া আমরা আরেকটা যে কাজটা করছি সেটা হচ্ছে বাজারে আপনারা দেখবেন যে প্রচুর হোমিওপ্যাথি বই পাওয়া যায়, কিন্তু এই হোমিওপ্যাথি বইগুলা কতটুকু হোমিওপ্যাথির মূল নীতির উপরে নির্ভর করে লেখা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। হাতে গোনা অল্প কিছু বই পাওয়া যায় যেগুলো মূলনীতি অনুসরণ করে লেখা, কিন্তু অধিকাংশ বই হোমিওপ্যাথির মূলনীতি অনুসৃত হয়নি লিখতে গিয়ে, যে যার মতো খুশি লিখছে। বিশেষ করে ম্যাটেরিয়া মেডিকার অবস্থা তো ভয়াবহ খারাপ। মানে কোনো ধরনের ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া, কোনো ধরনের কোডিং ছাড়া, কোনো ধরনের মানে যাচাই বাছাইহীন ভাবে প্রচুর ম্যাটেরিয়া মেডিকেল লেখা হয়েছে, যেগুলা হোমিওপ্যাথি ধ্বংসের একটা কারণ। এই সব দিক বিবেচনা করে আমরা ইতিমধ্যে হোমিওপ্যাথি উপরে এই পর্যন্ত আমরা প্রায় 18টা বই পাবলিশ করেছি এবং সামনে আরো কিছু বই পাবলিশ হবে, যেগুলো প্রত্যেকটা হোমিওপ্যাথির মূল নীতি অনুসরণ করা এবং ধারাবাহিকতা। আর একটা বিষয় হচ্ছে বইয়ের কোনো ধারাবাহিকতা নেই, যে বইটা বের করতেছে সে সেটা পড়তেছে, কিন্তু বইটা কার জন্য লেখা, কোন স্টুডেন্টের জন্য লেখা, কোন লেভেলের স্টুডেন্টের জন্য লেখা, সেটা যে লিখছে সেও জানে না, যারা কিনছে তারাও জানে না। কিন্তু আমরা একটা লেভেল মেনটেন করে বইগুলা পাবলিশ করছি। যাই হোক, এই পর্যন্ত আমাদের প্রায় 18টা বই পাবলিশ হয়েছে। তার ভিতরে সবচেয়ে সুখের বিষয় হচ্ছে যে এর ভিতরে 12টা বই আমাদের ডাক্তার শাহিন মাহমুদ স্যারের লেখা। আমরা শুধু এই মূলনীতির উপরে প্রতিষ্ঠিত বইগুলা পাবলিশ করছি, ব্যাপারটা এরকম না। এর পাশাপাশি আরেকটা কাজ আমরা যেটা করছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিকে, আপনারা জানেন যে সারা দুনিয়া ব্যাপী হোমিওপ্যাথিকে ধ্বংস করার জন্য, হোমিওপ্যাথিকে নিভিয়ে দেওয়ার জন্য একটা বিশাল চক্র কাজ করে যাচ্ছে এবং সেই চক্রকে প্রতিহত করার জন্য পৃথিবীতে একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছে প্রফেসর জর্জ ভিতলকাস। তিনি গত প্রায় 50 বছর ধরে ফাইট করতেছেন এটা নিয়ে এবং আমি বলবো তিনি সাকসেস। হোমিওপ্যাথিকে ইউরোপ থেকে নির্মূলের প্রক্রিয়াকে তিনি অলরেডি তুমিয়ে দিয়েছেন তার কার্যকারিতা দিয়ে, তার কার্যক্রম দিয়ে। এবং তিনি যেই কাজটা করেছেন সেটা হচ্ছে সারা পৃথিবীতে তার প্রায় 20,000+ স্টুডেন্ট তৈরি করেছেন যারা প্রকৃত ধারার হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, অর্থাৎ হোমিওপ্যাথিটাকে ছড়ায় দেওয়া। এছাড়া তিনি আর যে কাজগুলো করেছেন সেটা হচ্ছে সায়েন্স অফ হোমিওপ্যাথি এবং লেভেল অফ হেলথ নামে যে 2টা তার বিখ্যাত বই, এই বইয়ের মাধ্যমে তিনি হোমিওপ্যাথির স্বরূপটাকে বৈজ্ঞানিক ভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এবং রিসেন্টলি তিনি আরেকটা বড় কাজ করেছেন, সেটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধের সবাই বলে প্লাসিবো, অর্থাৎ অ্যাভাগাড্রার সূত্র অনুযায়ী 12x এর পরে হোমিওপ্যাথি কোনো পাওয়ার থাকে না বলে যেটা সবাই বলে, উনি 200 পর্যন্ত র্যামান স্পেকট্রোস্কোপি সর্বাধুনিক পদ্ধতিতে উনি প্রমাণ করেছেন যে 200 পর্যন্ত আর্জেন্টাম মেটালিকাম ওষুধের উনি দেখিয়েছেন যে সেখানে তার অস্তিত্ব রয়েছে।
অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে হোমিওপ্যাথিকে ধ্বংসের জন্য যে পায়তারা চলছে সেটা নিয়ে প্রফেসর জর্জ ভিতলকার যেভাবে কাজ করছেন অনুরূপ বলবো না, আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস দিয়ে সেই প্রচেষ্টাটাও করে যাচ্ছি। তার ভিতরে সোশ্যাল অ্যাওয়ারনেস, হোমিওপ্যাথির উপরে বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস তৈরি করা এবং বইপত্র পাবলিশ করা। তার ভিতরে একটা বই রিসেন্টলি আমরা পাবলিশ করেছি, যে বইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা কম বেশি জানেন। এখানে যেহেতু বাইরের অনেকেই আছেন, তো তাদের ইনফরমেশনের জন্য আমরা বলবো। বইটা একটু দেখাই আমি। এইটা হচ্ছে সেই বইটা, এটার নাম হচ্ছে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি। যারা বলেন যে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি নেই, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যে আমরা হোমিওপ্যাথরা বলি যে হোমিওপ্যাথি বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু যেই হোমিওপ্যাথকে বলা হয় যে হোমিওপ্যাথি যে বিজ্ঞানের উপরে প্রতিষ্ঠিত, তার প্রমাণ কি? তার তার ল্যাবরেটরিক্যাল প্রমাণ কি? তার ক্লিনিক্যাল প্রমাণ কি? তার রিসার্চ পেপার কোথায়? তারা কিন্তু আর উত্তর দিতে পারেন না। একইভাবে যারা হোমিওপ্যাথির বিরুদ্ধে কাজ করেন তারাও বলেন যে হোমিওপ্যাথি একটা প্লাসিবো ছাড়া কিছু নেই। তাদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় যে কোন রিসার্চ থেকে আপনি পেয়েছেন, তারা বেশিরভাগই রিসার্চের নাম বলতে পারবে না। সুতরাং উভয় পক্ষই কিন্তু একটা ব্লাইন্ড অবস্থায় আছে। এই ব্লাইন্ডনেস কাটানোর জন্য হোমিওপ্যাথিকে যেন আমরা শক্তপোক্ত ভাবে উপস্থাপন করতে পারি, তার উপরে ভিত্তি করে প্রায় দীর্ঘ 2 বছর ধরে আমাদের ডাক্তার শাহিন মাহমুদ স্যার বইটি লিখেছেন। বইটার নাম হচ্ছে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি। এই বইটাতে হোমিওপ্যাথি নিয়ে যত ধরনের চক্রান্ত আছে, যত ধরনের প্রোপাগান্ডা আছে, সমস্ত কিছুর জবাব দেয়া হয়েছে। পাশাপাশি হোমিওপ্যাথির যত রিসার্চ পেপার আছে, যত জায়গাতে হোমিওপ্যাথি কে প্রমাণ করা হয়েছে বৈজ্ঞানিক ভাবে যে হোমিওপ্যাথির সত্যতা যত জায়গায় আছে, সমস্ত কিছু কালেকশন করে উনি প্রুফ করেছেন যে হোমিওপ্যাথি কতটা বিজ্ঞানসম্মত। আমি আপনাদের কাছে বইটার ব্যাপারে শুধু এটুকু আবেদন রাখলাম যে বইটা যারা হোমিওপ্যাথি চর্চা করেন আমি মনে করি তাদের হাতের কাছে রাখার জন্য একটা অপরিহার্য বই। এবং এই বইটা আপনার শুধু অপরিহার্যই নয়, এখানে এমন এমন তথ্য আছে যেগুলো আপনি নিজেও জানেন না, আমরা অনেকেই জানতাম না। এবং বুঝতে পারছেন বইটা অনেক মোটা, প্রায় 950 পৃষ্ঠার একটা বই। এই পুরা বইটাই হচ্ছে এভিডেন্স, পুরা বইটাই হচ্ছে প্রমাণ। হোমিওপ্যাথি যে বিজ্ঞান সম্মত তার টোটাল প্রমাণ হচ্ছে এই বইটাতে উল্লেখ করা আছে এবং বিস্তারিত ভাবে বর্ণনা করা আছে। অর্থাৎ কোন পক্ষ যখন হোমিওপ্যাথি নিয়ে যে কথাটাই বলুক, তার প্রতিটা উত্তর, প্রতিটা বিষয়ে আপনার নলেজ, আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে এই বইটা। আশা করি আপনারা যারা বইটা পড়েছেন, আমি মনে করি তাদের কাছে বইটা ভালো লেগেছে এবং বিশ্বাস করি। এবং যারা বইটা এখনো সংগ্রহ করেননি আপনারা করতে পারেন চাইলে, এটা আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। যাই হোক, আমরা হোমিওপ্যাথি নিয়ে যে কাজগুলা করছি তার একটা সংক্ষিপ্ত বর্ণনা আপনাদেরকে আমরা দিলাম। আমাদের এখানে যারা ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন এবং আমরা সামনে হয়তো এই ওয়েবিনারটা সম্ভবত আমরা চেষ্টা করব একটা ওয়েবিনার করা, এটাও একটা রিসার্চের মতো। অর্থাৎ কেস গুলাকে আমাদের খাতা থেকে নিয়ে সেটাকে সুন্দর করে প্রেজেন্টেশন করা, উপযোগী করা, এটাও একটা রিসার্চের মতো। এটা হুটহাট করে করা আসলে সম্ভব হয় না, এটা করতে একটু সময় লাগে। আমরা চেষ্টা করব যে আমরা যদি সম্ভব হয় আমরা প্রত্যেক মাসে একবার করে ওয়েবিনার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে আগ্রহী থাকেন। যদি আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে আমরা এটাকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি আগ্রহী না থাকেন তাহলে অ্যাকচুয়ালি আমাদের কিছু করার থাকবে না। মূল বিষয় যেটা আমরা চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা কেসকে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা কেসকে পর্যবেক্ষণ করতে হয়। একটা কেস মানে একটা মানুষের জীবন, তার জীবনটাকে কিভাবে সুন্দর করে সৌন্দর্যে মণ্ডিত করে রূপান্তরিত করতে হয়, সেই জন্যই আমাদের এই প্রোগ্রামটা। আর এই কারণেই হোমিওপ্যাথির নাম হচ্ছে হিলিং আর্ট, নট অনলি সায়েন্স, এটা হিলিং আর্ট। অর্থাৎ এটা একটা কলা, একটা কৌশল। সেই কৌশলের সৌন্দর্য
উপস্থাপন করার জন্য আমাদের এই ওয়েবিনার। আপনাদেরকে দ্বিতীয় দিনের জন্য আমরা স্বাগত জানাচ্ছি, যারা আসছেন, অনেকেই আসছেন। শুধু আরেকটু বলে রাখি, আমাদের যে 1 বছর মেয়াদী যে প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে, সেখানে আমরা যেই বিষয়গুলো আমরা এখানে করিয়ে থাকি সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ফিলোসফি, অর্গানন ফিলোসফি এবং হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, এছাড়া অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, এবং এর সঙ্গে আমরা ইংরেজিও সংযুক্ত রাখছি, কারণ আমাদের দেশের অনেক ডাক্তাররা ইংরেজি জানেন না, যার কারণে রেপার্টরি করতে পারেন না। ইংরেজি না জানার কারণে অনেক মূল্যবান বই থেকে বঞ্চিত হন। সেজন্য আমরা এখানে ইংরেজির কোর্স রাখছি, ইংরেজি আমরা শিখিয়ে থাকি। সব মিলে এটা একটা কমপ্লিট কোর্স। এই গাইডেন্স প্রোগ্রামটা সম্পূর্ণ একটা ডাক্তার যিনি পাশ করেছেন, পাশ করার পরে হাতড়িয়ে বেড়াচ্ছেন যে আমি কিভাবে প্র্যাকটিস করব, তাদের জন্য আমরা মনে করি যে আমাদের কোর্সটা একটা আশীর্বাদ স্বরূপ। এবং তার ফলস্বরূপ আমাদের এখানে যদিও বেশ কিছু আমাদের স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট উপস্থিত আছেন, তারা নিজেরাই বলতে পারবেন, যদি আমরা সেটা বলবো না। শুধু গতকালকে আমরা যে 2টা কেস প্রেজেন্টেশন করেছিলাম, সেই কেস 2টা কিন্তু আচ্ছা আমাদের শান্তনু মন্ডল স্যার লিখছেন, উনি ইন্ডিয়া থেকে, সম্ভবত উনি বৈজ্ঞানিক ভিত্তিক বইটা পড়েছেন এবং উনি লিখেছেন যে খুব মনোগ্রাহী একটা বই। যাই হোক, আমরা ইন্ডিয়া থেকে একটা পেলাম, রিভিউ পেলাম বইটা, যেটা বলছিলাম যে এখানে একটা কমপ্লিট কোর্স ধারাবাহিক ভাবে এই কোর্সটার মাধ্যমে একজন সফলভাবে ডাক্তারি করতে পারে। আমরা গতকালকে যে 2টা প্রেজেন্টেশন করেছি, একজন 2জনই শাহিন ভাইয়ের স্টুডেন্ট বলবো। একজন হচ্ছে ডাক্তার মুন্নি, যদিও উনি শাহিন ভাইয়ের সহধর্মিনী, তারপরেও তার স্টুডেন্ট, এবং তার একটা কেস দেখেছে যে একটা প্রেসক্রিপশনে কিভাবে থাইরয়েড আল্লাহর রহমে ভালো হয়ে গেছে। এটা তার ক্রেডিট বলবো না, এটা হোমিওপ্যাথির ক্রেডিট, শুধু মূলনীতি মানার কারণে। আর দ্বিতীয় জন, তিনিও ডাক্তার শাহিন মাহমুদ স্যারের স্টুডেন্ট, তিনি অলরেডি একটা চেম্বার চালাচ্ছেন কুষ্টিয়াতে, এবং আমি বলবো যে সফলভাবেই চালাচ্ছেন, কারণ 1 বছরের মধ্যে সেখানে তার একটা সুনাম ছড়িয়ে গেছে। এবং তার একটা কেস আমি দেখিয়েছিলাম যে তিনি কিভাবে বিভিন্ন ক্রনিক সমস্যা থাকার পরেও, থাকা একজন রোগীকে ডায়াবেটিস সহ বিভিন্ন সমস্যা থাকার পরেও কি সুন্দরভাবে, চমৎকার ভাবে সেটাকে ম্যানেজ করে এতদূর নিয়ে আসছেন। যাই হোক, আমাদের বই সম্পর্কে অনেকেই রিভিউ দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। আমরা কোর্স নিয়ে পরে আরেকবার কথা বলবো। আমাদের কোর্স নিয়ে আমরা আরো বিস্তারিত ভাবে ভিডিও পাবলিশ করব। আপনারা যারা কোর্স সম্পর্কে জানতে চান তাদেরকে আমরা পরে সেই ভিডিওগুলো দেখার অনুরোধ করব। যারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই ইনফরমেশন গুলো পেয়ে যাবে। সঞ্জয় গোলদার দাদা লিখেছেন, আমি পড়েছি, খুবই উচ্চমানের বই। থ্যাংক ইউ সঞ্জয় দা। সঞ্জয় দা সম্পর্কে বলি, উনি কিন্তু আমাদের ফার্স্ট ক্লাসের একজন স্টুডেন্ট, এবং খুবই, আমি তার ব্যাপারে শুধু এটুকু বলবো, উনি উচ্চমানের একজন রিভিউয়ার, উনি খুব ভালো রিভিউ করতে পারেন বই। যাই হোক, ধন্যবাদ। আমরা এবার আমাদের মূল পর্বে চলে আসতে চাচ্ছি। সে মূল পর্বটা ছিল গতকালকের যে কেস, সেই কেসের বাকি অংশ, যে ব্যাপারে আপনাদেরকে শাহিন স্যার বলেছিলেন। আমি শাহিন স্যারকে অনুরোধ করব, স্যার কি আছেন, প্লিজ আমাকে একটু জানাবেন। জি স্যার, আপনাকে আমরা এখন চাচ্ছি। আমি অনেক কথা বলে ফেললাম, এবং আরেকটা খুশির সংবাদ দিয়ে রাখি, মোস্ট প্রবাবলি আমাদের আজকে একজন বিশেষ অতিথি রাত 10:30টার সময় আমাদের সঙ্গে জয়েন করতে পারেন, সম্ভাবনা আছে 99%। ওনার সাথে আমার কথা হয়েছে যে উনি আজকে জয়েন করবেন, 10 মিনিট টাইম দিয়েছেন, এবং আমি আশা করি এখন তার পরিচয় কিছুই বলবো না, কিন্তু উনি বাংলাদেশের খুবই বিখ্যাত একজন ব্যক্তি, যদিও প্রচার বিমুখ ব্যক্তি, এবং প্রফেসর জর্জ ভিতরকাসের খুব একান্ত ছাত্র। আশা করি তার সঙ্গে সাক্ষাৎ হবে রাত 10:30টায়। আমরা এবার মূল পর্বে চলে যাচ্ছি। আমি স্যারকে অনুরোধ করব তার বাকি অংশগুলা নিয়ে শুরু করতে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। সবাইকে শুভেচ্ছা। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতির জন্য, এবং আসলে দীর্ঘ সময়ের ক্লাস, এখানে আপনারা এসেছেন,
এটা আমাকে উৎসাহিত করে। যাই হোক, আমরা দেরি করবো না, এখন আর আমরা ক্লাসে ঢুকে পড়বো। কিন্তু কালকে যে কথাটি বলে রেখেছিলাম শুরুতেই, কালকে যে স্ক্রিনশটটা নেওয়া ছিল তার ভিত্তিতে আপনাদের সিদ্ধান্ত জানানোর কথা। জাস্ট 2 মিনিট সময়, এর মধ্যে আপনারা সিদ্ধান্তগুলো জানান, দেন আমরা প্রসিড করব। কি হবে, আগের ওষুধ হাইপোটেনসি, নতুন ওষুধ, প্লাসিবো, জাস্ট জানান 2 মিনিটের মধ্যে। এই ফাঁকে একটা কথা বলে নিচ্ছি, আপনার এখানে আমার দুটো রিভিউ এসেছে বইয়ের। একজন হচ্ছে সঞ্জয় গুলদার, অত্যন্ত অ্যাভয়েড পারসন, এবং তিনি বিসিএস মেধাবী, প্রচন্ড ভালো লেখেন। আমি তার লেখা খুব অ্যানালাইটিক্যাল লেখা আমি খুব পছন্দ করি সঞ্জয় গুলদার, এবং অনেক ভালো শিক্ষক, চিন্তাশীল ব্যক্তি। যেগুলো বললাম এগুলো সবগুলো একদম অ্যাবসলিউটলি সত্য। আমার স্টুডেন্ট, দীর্ঘদিন তাকে আমি পর্যবেক্ষণ করেছি, কাজে এগুলো। এবং ইনশাল্লাহ উনি যদি প্যাশন নিয়ে হোমিওপ্যাথি করেন, বাংলাদেশের দুর্দান্ত একজন ডাক্তার তিনি হতে পারবেন, আমার বিশ্বাস। ওনার সম্বন্ধে আজকে ওপেনলি বললাম। আরেকজনের পরিচয় দেওয়া হয়নি, উনি হচ্ছেন শান্তনু মন্ডল। উনি হোমিওপ্যাথিতে পোস্ট গ্রাজুয়েট, আমার চাইতেও শিক্ষিত, এবং দেখছেন আপনি, আমি সবসময় তাকে স্যার সম্বোধন করি, আমার সিনিয়র। উনি খুবই অ্যাডাল্ট একজন চিকিৎসক, কিন্তু প্রচার বিমুখ, খুব একটা শব্দ টব্দ করেন না, এই সে চুপ করে বসে আছেন। স্যারের রিভিউ পেয়ে আমি সন্তুষ্ট, এবং সেই সাথে আমাদের সাথে থাকার জন্য শান্তনু স্যারকে আমি অশেষ ধন্যবাদ জানাই। আমি প্রত্যাশা করবো, আমি স্যারকে বিশেষভাবে অনুরোধ করেছিলাম আমাদের সাথে থাকার জন্য। আগামী প্রোগ্রামে চেষ্টা করবো যে আমাদের স্যারের একটা শর্ট কেস হলেও যেন অন্তত পক্ষে থাকে। ওকে, আমার মনে হয় আপনারা সিদ্ধান্ত জানিয়েছেন। যদি আজকে আরেকটা কেস আছে, এই কারণে বিস্তৃত আলোচনায়, মানে আপনাদের এই কম্প্যারিজমের আলোচনাটিতে আমি এখন ঢুকবো না, সুযোগ পেলে পরে ঢুকবো। তবে আমি আপনাদের এগুলো সবগুলো ব্যাপার সবগুলো পড়েছি। যদি সম্ভব হয় এক ফাঁকে আমি কম্পারেটিভ আলোচনাটি, কম্পারেটিভ অ্যানালাইসিসটি করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন এই কেসে চলে যাচ্ছি সরাসরি। আমি স্লাইড শেয়ার করছি। কালকে যেখান থেকে আমরা শেষ করেছিলাম, ন্যাট্রাম, মিউর, মেডোরিনাম, সালফার, ফসফরাস, কস্টিকাম, এই ওষুধগুলোর বেশি এসেছে। এগুলো ন্যাট্রাম, মিউর সবচাইতে বেশি এসেছে। ওকে, আমরা এবার একটু কেসটার দিকে তাকাবো। আপনারা আরেকবার একটু দেখতে পাচ্ছেন, আমি আরেকবার একটু পড়ছি, খুব দ্রুত পড়ছি, যেহেতু আপনারা অলরেডি অ্যানালাইসিস করেছেন এটা নিয়ে, কাজে এখন আর এটা ধীরে ধীরে পড়ার কোনো প্রয়োজন নেই। মানুষের প্রতি রোগীর সহানুভূতি ও মানুষজনের মাঝে থাকার পছন্দটি এখনো একইভাবে আছে। এখন ভ্রমণের ইচ্ছার চাইতে নিজের জায়গা থেকে মানুষজনের জন্য কিছু করার ইচ্ছাটা বেশি, যদিও ভ্রমণের ইচ্ছা এখনো আছে। আমরা ভ্রমণের ইন্টেন্সিটিটা কমেছে দেখতে পাচ্ছি। আমাদের মনে রাখা উচিত একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে রয়েছে। আমরা সব সময় একটা স্ট্রাকচারের উপর একটা ওষুধের প্রেসক্রিপশন করি, একটা স্ট্রাকচারের উপর একটা বেসিক কাঠামো থাকে। আপনারা যদি লক্ষ্য করেন যে ক্যালকেরিয়াকসের বেসিক কাঠামোটা কি ছিল, একটা তো ব্যাড নিউট্রিশন, ইটিওলজিক্যাল ফ্যাক্টর, দ্বিতীয়ত হচ্ছে ডিজায়ার ফর ট্রাভেল, একটা বেসিক কিনোটের মধ্যে একটা ছিল, ডিসকন্টেন্ট বেসিক কিনোটের মধ্যে একটা ছিল। আমরা দেখতে পাচ্ছি তার বেসিক কিনোটের একটা ভ্রমণের ইচ্ছা এখনো আছে। এটা যেভাবে রোগী প্রেজেন্ট করছে তাতে তীব্রতা কিন্তু 3 আর নেই, ভ্রমণের ইচ্ছা এখনো আছে, 2 বা 1-এ চলে গেছে। যাই হোক, কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলেন এবং সমুদ্রের তীরে তিনি অত্যন্ত এনার্জেটিক অনুভব করেন, যা আগে কখনো করেননি। আমরা আরেকটা ব্যাপার দেখতে পাচ্ছি, সমুদ্রের তীরে তিনি অত্যন্ত এনার্জেটিক, সম্ভবত এই কারণেই অনেকে ন্যাট্রাম মিউরের দিকে মনোযোগ দিয়েছেন। দ্যাটস ওকে, ফাইন, there is a great possibility of ন্যাট্রাম মিউর, and এটা কম্প্যারিজন করার জন্য খুবই ভালো। মেজাজ এখন নিয়ন্ত্রণে, কিন্তু অল্পতেই মন খারাপ হয়, তখন কিছুটা বিমর্ষ ভাব আসে। বিমর্ষ ভাব অ্যাকচুয়ালি ডিপ্রেশন না, মানে জাস্ট মেলানকোলিক একটা ভাব আসে, স্যাডনেস বা ডিপ্রেশন নয়, একটু বিমর্ষ, ভাল লাগে না, এই ধরনের। কিছুদিন যাবৎ রোগীর উপর হয়ে শোয়ার একটা প্রবণতা দেখা দিয়েছে।
এই ব্যাপারটা আমাকে খুব স্ট্রাইক করে ওই সময়টাতে। কেন? স্লিপিং পজিশনের ডেফিনিট চেঞ্জ, স্লিপিং পজিশনের খুব ডেফিনিট চেঞ্জ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা অত্যন্ত সুগভীর একটা ব্যাপার। ডেফিনিট চেঞ্জ, হ্যাঁ আমি একটু আগে একভাবে শুতাম, এখন হয়তো অন্যদিকেও একটু শুই, এই ধরনের রোগীর উপর হয়ে শোয়ার প্রবণতাটা বেশ ভালো মতোই ছিল, দেখা দিয়েছে। কিন্তু রোগীর খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন এসেছে, ঝালের প্রতি পছন্দ আগের মতো আছে এবং ইদানিং লবণের দিকে ঝোঁক কিছুটা বেড়েছে। তাহলে আমরা লবণের ডিজায়ার দেখতে পাচ্ছি, সমুদ্রের তীরে এনার্জেটিক দেখতে পাচ্ছি, এবং স্বাভাবিকভাবেই চিন্তাটি চলে যায় ন্যাট্রামের দিকে। কিন্তু আমরা আরেকটু ভালো মতো অ্যানালাইসিস করলে কি হবে, রোগী এখন অন্তত আর শীতকাতর নেই, এটাও কিন্তু ন্যাট্রামকে সাপোর্ট করে, বরঞ্চ গরমেই খারাপ লাগে বলে জানালেন, এবং ফসফরাসও কিছু মাত্রা এখানে আসে। যাই হোক, এবার আমরা যদি একটু রেপার্টরির দিকে তাকাই, কি দেখতে পাবো? আপনারা দেখতে পাচ্ছেন সিম্প্যাথেটিক এখনো আছেন তিনি, ট্রাভেল ডিজায়ার আমি কমিয়ে দিয়েছি ডিগ্রিতে। 2 সিশোর অ্যামোলারেশন, এটা খুব পরিচ্ছন্নভাবে তিনি জানিয়েছেন, এনার্জেটিক, অর্থাৎ টোটাল মানুষটা এনার্জেটিক হয়েছে ডিগ্রিতে 3 সেন্টিমেন্টাল 2 অ্যাংজাইটি ফর আদার্স 1 দিয়েছি। অ্যাংজাইটি ফর আদার্স অ্যাকচুয়ালি বর্তমানে তার 2 এর মধ্যে যায়। তার ব্লগটা যদি কেউ দেখেন দেখবেন তিনি এটা বরঞ্চ অন্যদের মানুষের প্রতি খুব স্ট্রংলি ছিল। কিন্তু আমার এখানে অ্যাংজাইটি ফর আদার্স দেওয়ার কারণ হচ্ছে তার এই ফিচারটা তখন অতটা বিকশিত ছিল না। আমি যতটুকু বুঝতে পেরেছিলাম 1 ডিগ্রি দিয়েছিলাম। ডিজায়ার স্পাইস, এটা নতুন করে পছন্দ হচ্ছে, ঝাল খেতে চায় 2 ডিজায়ার সল্ট 2 ডিজায়ার স্পাইস খুবই পছন্দ, ডিজায়ার সল্ট 2 এই কারণে তিনি এটা নতুন করে বেড়েছে। একটা জিনিস আমি বলি সব সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, রোগীর কেসের ক্ষেত্রে পরিবর্তিত লক্ষণ সব সময় গুরুত্বপূর্ণ। রোগীর কেসে পরিবর্তিত, ইভেন শুরুতেও আমরা যে কেস টেকিং করি, আমরা কি কেস টেকিং করি? বেসিক্যালি আমরা কেস টেকিং করি যে রোগীর স্বাভাবিক যে জীবন ছিল, স্বাভাবিক যে জীবন শরীর ছিল, অর্গানিজম ছিল, যে মেন্টাল ইমোশনাল স্টেট ছিল, ফিজিক্যাল স্টেট ছিল, তার থেকে কি পরিবর্তন এসেছে আমরা অ্যাকচুয়ালি যখন কেস টেকিং করি, এটাই আমাদের লক্ষ্য থাকে, আমরা সেটাই তুলে আনতে চাই কেস টেকিং এর। এভাবে আমরা সেই এই পরিবর্তিত অবস্থাটি জানি, এবং সেটা রোগীর, আমরা যদি হেরিং এর ল এর দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে যে সর্বশেষ অবস্থা আমাদের সর্বপ্রথম ট্রিটেবল কন্ডিশন। ঠিক একইভাবে ফলো আপের সময় যদি পরিবর্তন হয়, সেখানেও আমাদের এই বিষয়টি গুরুত্বপূর্ণ। কাজে ডিজায়ার সল্ট আপনারা বলবেন নতুন করে শুরু হয়েছে, কিন্তু যখন প্রমিনেন্ট হয়েছে তখন তাকে 2 দিয়েছি। এবং হিস্টোরি অফ ক্যান্সার এন্ড ডায়াবেটিস ইন ফ্যামিলি, স্লিপিং পজিশন অ্যাবডোমেন, ওই সময় 1 দিয়েছিলাম, এখন হলে আমি 2 দিতাম, তাতে আমার এই প্রেসক্রিপ্ট মানে এই ওষুধটা আরো প্রমিনেন্টলি আসে। আমরা যদি ফ্ল্যাট রেপার্টরির দিকে তাকাই, তাহলে দেখতে পাবো, আমরা পরে এটা নিয়ে কম্পেয়ার করবো। ন্যাট্রামিউর আপনারা বলেছেন সেটা 4 নম্বরে এসেছে, কিন্তু অনেকগুলো কভারেজ নেই, অনেকগুলো সিমটমসকে সে কভার করে না। ডিজায়ার ফর ট্রাভেল, যেটা খুব গুরুত্বপূর্ণ, ন্যাট্রামিউরে নেই। অ্যাংজাইটি ফর আদার্স নেই। ডিজায়ার স্পাইসি নেই। স্লিপিং পজিশন ইন অ্যাবডোমেন। যাই হোক, আমরা এই ফ্ল্যাট রেপার্টরিতে, এবং আমরা দেখতে পাচ্ছি টিউবারকুলিনামও কয়েকটা কভার করে না, বিশেষ করে তার সিম্প্যাথেটিক এলিমেন্টটা টিউবারকুলিনামে নেই। সিশোর অ্যামালারেশনের মতো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার নেই, এবং অ্যাংজাইটি নয় বাদ দিলাম, স্পাইসি ডিজায়ার নেই। ওকে, আমরা আরেকটা কম্পেয়ার দেখতে পাচ্ছিলাম সালফারের অনেকগুলো কিনোসই নেই। অ্যাকচুয়ালি সালফার এখানে চিন্তায় আসবে না, এই কারণে যে গুরুত্বপূর্ণ সালফারের অলমোস্ট কোনো কিনোস নেই, অর্থাৎ বার্নিং অফ পাম, সোল and aversion to bathing, desire for large quantities of cold water, and আমরা বলতে পারি ডিজায়ার সুইট, ডিজায়ার ফ্যাট, এগুলো না থাকলে সালফারের চিন্তায় আসে না। মেডোলিনামের একই অবস্থা। এবং আরেকটা ওষুধের কথা আপনারা উল্লেখ করেছিলেন, যাই হোক সেটা আমরা ফসফরাস
কিছু কভারেজ নেই, কিন্তু যেখানে আছে গুরুত্বপূর্ণ ভাবে আছে অ্যাকচুয়ালি ফসফরাস ক্যালকেরিয়া ফসের এলিমেন্টে ছিল, শুরুতেও সে এভাবেই কভার করেছিল। আমি একটু সংক্ষেপে কম্পেয়ারটা করলাম। অ্যাকচুয়ালি আমার প্রেসক্রিপশন ছিল কার্সিনোসিন 10 এর একটা ডোজ মাত্র। এর কারণ আপনারা যদি কার্সিনোসিনটাকে এবার স্টাডি করেন, অ্যাকচুয়ালি আপনারা দেখবেন তার মধ্যে এই এলিমেন্টের সবই আছে। এবং গত দিন আমি যে শেডিং এর কথা বলেছিলাম, এবার কার্সিনোসিন সেই শেডিং কভার করে, শুধুমাত্র কভার করে তাই নয়, তার কিছু কি নোটস ন্যাট্রাম ছাড়াও যে ওষুধটা খুব প্রমিনেন্টলি সিআর এর সাথে রিলেটেড, তা হচ্ছে এই কার্সিনোসিন। সেই সাথে আমরা ফ্যামিলি ইন্টেরিহেন্সে আপনারা যদি কেসটা মনে করে দেখবেন বেশ কয়েকজনের ডায়াবেটিস এবং ফ্যামিলিতে ক্যান্সার, যক্ষাও রয়েছে, কিন্তু এগুলো রয়েছে। সেই সাথে একটা গুরুত্বপূর্ণ কিনোস চলে এসেছে এই কেসটাতে, এই সময়টাতে, তা হচ্ছে the position of his sleep. He is now sleeping on genopectoral position, genopectoral, অর্থাৎ উপর হয়ে শুচ্ছে বর্তমান সময়ে। আমরা কেসে না দেখতে পাচ্ছি ন্যাট্রামের কিনোস গুলো আসছে, না দেখতে পাচ্ছি ফসফরাসের কিনোস আসছে, টিউবারকুলিনামের কিনোস বরঞ্চ কমে গেল, কারণ ডিজায়ার ফর ট্রাভেল, ডিসকন্টেন্ট এগুলো কমে গিয়েছে। কাজেই টিউবারকুলিনামের অপোজিট দিকে যাত্রা শুরু করেছে। আমরা যদি টোটাল শেডিং সহ টোটাল কেসটাকে এবার বিবেচনা করি, আমরা দেখতে পাবো যে আসলে পেশেন্টের ইটিওলজিক্যাল ইনফ্লুয়েন্স থেকে শুরু করে বর্তমান টোটাল পিকচার কার্সিনোসিনকে কভার করছে। এই ছিল প্রেসক্রিপশন কার্সিনোসিন 10N1 এর রেজাল্ট। আচ্ছা, এখানে একটা জিনিস ব্যাপার আছে, আপনাকে লক্ষ্য করে দেখুন যে এই কেসটাতে আমরা কিন্তু প্রথমে কার্সিনোসিনের কথা ভাবতেও পারিনি শুরুতে। এই পার্টিকুলার কেসটাতে আমরা শুরুতে কার্সিনোসিনের কথা ভাবতেও পারিনি, কিন্তু মেডোরিনামেরও পসিবিলিটি ছিল, কারণ মেডোরিনামেরও কিনোস, স্লিপ অন অ্যাবডোমেন, সিশোরের সাথে মেডোরিনামের বেশ ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু মেডোরিনামের অন্য আর কিনোস গুলো নেই, শেডিং এ ডিফারেন্স রয়েছে। আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ পোর্শনে পেশেন্টের সাথে খুব বেশি রিলেটেড এরকম কিছু পোর্শনে, যেমন দ্য এলিমেন্টস অফ সিম্প্যাথি, দ্য ডিজায়ার ফর ট্রাভেল, এই এলিমেন্টস গুলোতে আমরা মেডোরিনামকে মিস করি। এবং সেই সাথে আরো কিছু সিমটম, সেগুলো নয় আমি বাদ দিলাম, কিন্তু এই গুরুত্বপূর্ণ দুটো সিমটমসে আমরা একদমই মেডোরিনাম সাপোর্ট করেন। এই কারণে আমি মেডোরিনামের কথা আসলে ভাবি। যাই হোক, যারা বলছিলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে শুরুতে অনেক সময় মনে করি, শুধু শুরুতে না, অনেক সময় আছে আমি ক্লিনিকে কেস দেখা শুরু করি, সেখানে রোগীর কেসটা দেখার শুরুতে আমার একটা ওষুধের কথা মনে হয়েছে, আমি মোটামুটি কনফার্ম, কিন্তু রেপার্টোরিয়াল অ্যানালাইসিস করার পর আমার সম্পূর্ণ ধারণা পাল্টে যায়, নতুন একটা ওষুধ। এটা অসংখ্যবার জীবনে ঘটেছে। আমি ডাক দিয়ে নিয়ে টর্ব করে বলেছি আমার অ্যাসিস্ট্যান্টকে, আমার শিক্ষার্থীদের, যে এই ওষুধ এটা হবে, দেন শেষ পর্যন্ত দেখি অন্য ওষুধ। পরে আবার বলি আমার ভুল হয়েছিল প্রাথমিক অ্যাসেসমেন্টে, ওষুধ এটা হবে এই কারণে। যাই হোক, এরকম অসংখ্যবার এই ঘটনাটা ঘটে। সেই সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, কালকে একটা রিকোয়েস্ট ছিল যে কেসের লেয়ার নিয়ে একটু কথা বলা, কিভাবে লেয়ার অনুযায়ী আমরা বিবেচনা করব, এবং সেই সাথে আজকেরও একটা আলোচনা প্রাসঙ্গিক ভাবে চলে আসে। রহিম ভাই যে কথাটি বলেছিলেন শুরুতে, যে ওই বিভিন্ন জনের প্রেসক্রিপশনের অ্যাঙ্গেল গুলো, অ্যাকচুয়ালি হ্যানিম্যান অর্গ্যাননে বলছেন যে একটা ওষুধের বিকল্প কখনো আরেকটা ওষুধ হয় না। আমরা জানি রোগী সবসময় একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ওষুধের অবস্থানে থাকে, অর্থাৎ তার শরীরে সুস্পষ্ট হোক অস্পষ্ট হোক, যে কন্ডিশনে রোগী থাকুক না কেন, তার শরীরে আসলে একটা নির্দিষ্ট সময়, শরীরে বলতে তার অর্গানিজম, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট ওষুধের পসিবিলিটি থাকে। এবং হ্যানিম্যান বলছেন যে একটা ওষুধের বিকল্প আর একটা ওষুধ হয় না। তাহলে
আমাদের অ্যাঙ্গেল অনুযায়ী চিন্তা করার অবকাশ কতটুকু আপনারা জানেন? আমাদের অ্যাঙ্গেল অনুযায়ী চিন্তা করার অবকাশ। এবার বিতল কাছের ভাষায় তিনি বলছেন যে ক্রনিক কেসগুলো বিভিন্ন ছোটবেলা থেকে, ধরেন একজন মানুষ 45 বা 50 ইয়ার্সে ট্রিটমেন্ট নিতে আসবে, আর এই 50 বছরে ছোটবেলা থেকে বিভিন্ন রোগ, বিভিন্ন সাপ্রেশন, বিভিন্ন ইনজুরি, বিভিন্ন ইটিওলজি, জীবনের সংঘাত, বিভিন্ন কারণে, ভ্যাকসিনেশন, বিভিন্ন কারণে তার সার্বিক অবস্থার পরিবর্তন ঘটে এবং যথেষ্ট ইটিওলজি থাকলে ক্রমান্বয়ে লেয়ার বলতে, ধরেন আমি ক্যালকেরিয়ার একটা রোগী ছিলাম, আমার শরীরের বাজে অবস্থার কারণে আমি এরপর নেট্রামিউরের রোগীতে পরিণত হয়েছি, আরো বাজে অবস্থার কারণে সিপিআর রোগীতে পরিণত হয়েছি। এবার আমরা যদি হেরিং এর লকে অনুসরণ করতে যাই, তাহলে প্রথমে আমি সিপিআর স্টেটটা পাবো, সেটাকে দেওয়ার পর মোস্ট প্রবাবলি that the stage of netramule will rise. নেট্রামিউরের স্টেটটা ফেরত আসবে, অন্য ওষুধ আসতে পারে, অসম্ভব নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে পসিবিলিটি থাকে নেট্রামিউরের স্টেটটা আসতে। দেন আমরা ধরে নিচ্ছি নেট্রামিউরের স্টেট, অন্য ওষুধ হলেও সমস্যা নেই, আলোচনায় ব্যাঘাত হবে না, বোঝার জন্য আমরা এই সরল চিন্তাটি করছি। দেন আপনি যদি নেট্রামিউর প্রেসক্রিপশন করেন, there is a possibility to rise the state of calcaria again. আবার ক্যালকেরিয়ার স্টেটে ফেরত আসবে রোগী, তারপরে সুস্থ একদম। এখন কথা হচ্ছে, বিতল কাজ বলছে এটা খুব প্রিসিয়াসলি ফলো করতে হবে, খুব প্রিসিয়াসলি। অর্থাৎ আপনি ওই সিপিআর দিলেন, তারপর নেট্রামিউর এসে বসে আছে, আপনি ইগনেশিয়া দিলেন দুটো নতুন লক্ষণ নিয়ে, তারপর আরো 12টা ওষুধ সালফার টালফার দিয়ে ঘুরিয়ে গাড়িয়ে আসলেন, ও কেস আপনি ভালো করতে পারবেন না। কাজেই এই জায়গাটাতে এই বিভিন্ন অ্যাঙ্গেলের ক্রনিক ট্রিটমেন্টে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ওষুধের প্রেসক্রিপশনের পসিবিলিটি, মানে সুযোগ, স্কোপ, অপরচুনিটি অলমোস্ট কাছাকাছি, জিরোর কাছাকাছি। প্রিসিয়াসলি আপনাদের মেনটেন করতে হবে যে কোন সিরিজ আমাকে ফলো করতে হবে। হতে পারে যে মাঝখানে নেট্রামিউরের বদলে পেশেন্টের হয়তো নেট্রাম সালফ এসেছে কোনো কারণে, কারণ শুরুতে ছিল ক্যালকেরিয়া, লাস্টে ছিল সিপিআর, বিভিন্ন কারণে পরিবর্তন হয়ে তার নেট্রামিউরের স্টেট না এসে নেট্রাম সালফ এসেছে, সেখানে আপনাকে নেট্রাম সালভি দিতে হবে। ভিন্ন অ্যাঙ্গেলের সুযোগ নেই এবং সিমটমস আমাদের গাইড করবে। সেই সিমটম যদি আমাকে নেট্রামিউর গাইড করে, আপনাকেও নেট্রামিউরই গাইড করা উচিত। আমাকে যদি নেট্রাম সালফ গাইড করে, আপনাকেও নেট্রাম সালফ গাইড করা উচিত। এবং বিতল কাছের যারা স্টুডেন্ট আছে, শুধু বিতল কাছের স্টুডেন্ট নয়, আপনাদের একদম 2 মিনিটে একটা ঘটনার কথা বলছি। একবার ডাক্তার হেরিং একজন বেশ অভিজাত একজন ব্যক্তি, যাই হোক একটা জার্নির পথে সম্মুখীন হয়েছিলেন। তো তিনি হোমিওপ্যাথি কি পেশা সম্বন্ধে শুনে বলেন, আপনি কি করেন? হোমিওপ্যাথি। হ্যাঁ হোমিওপ্যাথি, অনেক ডাক্তার দেখাইছি, আমার এই প্রবলেম কেউ সরাইতে পারে না, আপনি হোমিওপ্যাথি কি পারবে? আর আমি তো ডাক্তারকে বিশ্বাসই করি না, কারণ হলো এক একজন ডাক্তার এক একটা ওষুধ দেখে। আপনাদের প্রিন্সিপাল সেই ভদ্রলোক করতেছেন বাস্তব ঘটনা। হেরিং এর বক্তব্য হইলো, আপনি যদি আমার যেহেতু বড় লোক বলছিলেন যে আমার আপনি 30টা স্বর্ণ মুদ্রা যদি দেন, তাহলে আমি আপনাকে দেখাইতে পারি যে হোমিওপ্যাথরা একই প্রেসক্রিপশন করবে এবং আপনি ভালো হবেন। রাজি হইলো, 30টা স্বর্ণ মুদ্রা দিবেন তিনি। এবং মজার ব্যাপার হচ্ছে, হেরিং যে কাজটা করলেন, 30 জন হোমিওপ্যাথের কাছে চিঠি লিখলেন। এটা কিন্তু বাস্তব ঘটনা, আমি কিন্তু গল্প বলতেছি না, যদিও গল্পের মতো শোনা যাবে। 30 জন হোমিওপ্যাথের কাছে চিঠি লিখলেন এবং সেই চিঠিতে তার সমস্ত কেস টেকিংটা একদম পারফেক্ট, সবাই ওই কেস টেকিংটা পাঠাই দিলেন ওষুধ প্রেসক্রিপশন করো, এবং একটা করে স্বর্ণ মুদ্রা ফি হিসাবে দেখবো প্রত্যেকটা চিঠিতে। এই হলো 30টা স্বর্ণ মুদ্রা কাহিনী। এবং তারপরে হেরিং চলে গেলেন যে আপনার কাছে চিঠি আসবে, যে ওষুধ যেভাবে খাইতে বলা হবে খাইন। 27টা প্রেসক্রিপশন একই ওষুধ আসছে, 27টা প্রেসক্রিপশনে একই ওষুধ আসছে, 3টা প্রেসক্রিপশনে ভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছে। হইতে পারে তার চিন্তার ভুল, হইতে পারে যে সে পার্শিয়াল সিলেকশন করছে, একটা
পার্শিয়াল সিলেকশনে যা হয়, যে ঘটনা ঘটে, কোনো কোনো কেসে 2-3টা ওষুধ, যেখানে একটা ওষুধ ভালো হওয়ার কথা সেখানে 2-3টা ওষুধ দিয়ে একটা ম্যানেজেবল কন্ডিশনে আসে, তবে সেটা অনেক ঝুঁকির হয় রোগী এবং ডাক্তারের জন্য। এই হচ্ছে বাস্তব ঘটনা, যে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে ভিতর কাছের কাছে। আবার তার 20,000 স্টুডেন্টের মধ্যে থেকে তিনি যদি একই ঘটনাই করেন, যে 30 জনের কাছে তিনি কেস টেকিং করে পাঠান, মোস্ট প্রবাবলি 27 না, এবার আরো বেশি হওয়ার পসিবিলিটি যে একই প্রেসক্রিপশন হইতে পারে। 30 জনই একই, তিনি যদি বাছাই করে পাঠান, তিনি যদি কেস লেখেন, 30 জন ডাক্তার 30 জনের একই ওষুধই আসবে। যাই হোক, এই হচ্ছে লেয়ার এবং কেসের সিরিজের ব্যাপার এবং ক্রনিক ট্রিটমেন্টের একটা মূল ঘটনা, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের ডিসকাশন, স্বাভাবিক ডিসকাশনে আসে না। এই হচ্ছে আমাদের ওয়েবিনারের স্পেশালিটি, এগুলো আপনাদের মনে রাখতে হবে। যাই হোক, কার্সিনোসিন, আমি জানি আমি যদি তার এই নতুন তথ্য সহ এই রেপার্টরি যদি আমি আমাদের কোন মানে আমাদের এই যে পোস্ট গ্রাজুয়েশনের প্রোগ্রামের কোন স্টুডেন্টরে দেই, আশা করি তাদের প্রেসক্রিপশন এইটাই হবে। আর আগে আমরা প্রেসক্রিপশনটা করছি জানুয়ারি 4 তারিখে, পরে ফেব্রুয়ারি 19 তারিখে ওজন 41 কেজি, রুগী সব দিক দিয়ে ভালো আছেন, এনার্জি কম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এনার্জি ও কর্মক্ষমতা ব্যাপক বৃদ্ধি পাইছে। এই সময় দেখলাম সে পিজি, হাস্যমুখর একজন ব্যক্তি, সাংঘাতিক ব্যস্ত, দুর্বলতা একদমই নেই, মন আগের চাইতে উৎফুল্ল আছে। রোগী জানালেন শীতের সময় তার হাত পায়ের তালু ঘামে, পায়ের ঘামে গন্ধ, এটা জানালেন আর কি, এটা আগেও ছিল, তিনি বলেনি নাই। প্রেসক্রিপশন আমি খুব তাড়াতাড়ি করতেছি এই কারণে যে আমরা আরেকটা কেস কি করবো, অলরেডি আমাদের বিরতির সময় মনে হয়ে আসছে, আমি এটা এখন দ্রুত কভার করি। দেন তারপরে হচ্ছে 27/5/2021 তিনি 3 দিন যাবৎ ব্যায়াম শুরু করেছেন। এটা বিশেষভাবে লেখার একটা কারণ রয়েছে। 3 দিন যাবৎ ব্যায়াম শুরু করা, এই রোগীর ব্যায়াম শুরু করা, যার হাড়ের ভাঙানি আপনাদের মনে আছে, সে ভালো মতো নড়তো না, তার ভাষায় আমার নড়তে কষ্ট হয়, সেই ব্যক্তি ব্যায়াম শুরু করছে তখন থেকে। কিন্তু এই ব্যায়াম করার কারণে কি হয়েছে, তখন থেকে বাম হাতে দুর্বলতা দেখা দিয়েছে, ভারী কিছু তুললে বাম হাতে টান অনুভব হয়, বুকে হালকা একটা ব্যথা আছে, আগে এক সময় বেশি ছিল, এখন হালকা ভাবে মাঝে মাঝে দেখা যায়। কিছুদিন ধরে খাবারে অনীহা লাগছে, অল্প খেলেই পেট ভরে যায়, ঠান্ডার ভাবটাও কয়েক সপ্তাহ যাবত কিছুটা বাড়ছে। এটা কবে? এটা হচ্ছে মে মাসের 27 তারিখ, অর্থাৎ আমার কার্সিনোসিন প্রেসক্রিপশন ফেব্রুয়ারিতে, তার 3 মাস পরে হচ্ছে এটা, 3 মাসের। সার্বিকভাবে আগের চাইতে দুর্বল লাগছে, তবে ঘাম কম, তবে দুর্গন্ধ হয়, ঘুম স্বাভাবিক, 1 মাস যাবত মাঝে মাঝে পাতলা পায়খানার মতো হয়, প্রস্রাব স্বাভাবিক। এখানে প্রেসক্রিপশন। আজকে দেরি করব না, থ্যাংক ইউ শান্তনু মন্ডল স্যার। এই যে শান্তনু মন্ডল স্যার আমার এই কথাটাকে সাপোর্ট করেছেন। যাই হোক, এখানে আমি আজকে বলে দিচ্ছি, আজকে আর দেরি করবো না, কারণ আমরা পরে খুব ইন্টারেস্টিং একটা কেস একটু করে চলে যাব। এখানে ক্যালকেরিয়াফস হাইপোটেনসিতে আমি আবার রিপিট করি, 10M পোটেনসির 1M, এর কারণ হচ্ছে পেশেন্টের আগের সিমটমস গুলো কিছুটা আসা শুরু করেছিল। এই কারণে আমি কার্সিনোসিন মোস্ট প্রবাবলি হ্যাজ ডান ইটস ওয়ার্ক, কার্সিনোসিন তার জেনেটিক ইনফ্লুয়েন্স মোস্ট প্রবাবলি কাটায় দিছে, আবার তার পূর্বতন লক্ষণ দেখা দিচ্ছে। কার্সিনোসিন এরপর 3 মাস পরে আমি ক্যালকেরিয়াফস প্রেসক্রিপশন করি। আমার এক্সপেরিয়েন্স, কার্সিনোসিন আরো বেশি সময় কাজ করে মানুষের শরীরে, কিন্তু তার বেলায় পার্টিকুলারলি যেহেতু এই সিমটমস গুলো দেখা দিচ্ছে, আবার সেই সাথে একটা ঘটনা ঘটছিল, 41 থেকে দেখেন লক্ষ্য করে ওজন কিন্তু 38 কেজি। তো যাই হোক, তারপরে রেজাল্ট 2 মাস পরে ওজন আবার বাড়া শুরু করছে 39 কেজি, এনার্জি পুরোদমে আছে, খাবারের রুচির সমস্যা, পায়খানার সমস্যা এগুলো কিছু তখন আর নেই। এরপরে আর তিনি চিকিৎসা করেন। এটা হচ্ছে, এই কেসটা কিন্তু কমপ্লিট কেস নয়, মানে রোগী আচমকা ট্রিটমেন্ট বন্ধ করে দেন, কারণ অ্যাকচুয়ালি তিনি ভালো আছেন, তিনি কোনো লক্ষণ অনুভব করেন না। ফলাফল স্বরূপ তার আর খবর নেই, আমি তো আর রোগীকে টেনে নিয়ে আসবো না। তো এই 7-এর পরে কতদিন, 21-এর পরে আজকে 24 সাল, আমি যখন এই কেসটা রেডি করলাম, তারপর দেখলাম তার এন্ডিং প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো নেই। রোগীকে বললাম, তিনি বললেন যে তার কাছে টাকা নেই, এখন টেস্ট করা সম্ভব নয়। এরপর আমি আমার নিজের 10,000 টাকা খরচ করে আপনাদের এই প্রোগ্রামের জন্য
আমার নিজের 10,000 টাকা খরচ করে তার সমস্ত পরীক্ষা আবার করাই। এই তারিখের পরে তারা কোনো ওষুধ দেয়নি, স্টপ দা হোমিওপ্যাথিক ইন্টারভেনশন। এরপরে আর তিনি ওষুধ খাননি। আমি তাকে অনুরোধ করি টাকা পয়সা দিয়ে পরীক্ষাগুলো করানোর, এবং পরীক্ষার যে ফলাফল আমরা পাই সেখানে সামারি করেছি না করিনি, তাহলে এখান থেকে দেখাতে হবে তার cystic fibrous dysplasia of humerus extending from proximal metadiaphysis to distal metadiaphysis with subtle old cortical break and at upper and lower end of the humerus. এটা হচ্ছে সিস্টিক ডিসপ্লাসিয়া সম্পূর্ণ আরোগ্য হয়নি। কি হয়েছে সেটা আমি পরে বলছি। যে ঘটনাটি ঘটেছে, আগে যেখানে তার একদম ভাঙা ছিল, সিস্ট ছিল, সেখানে এখন খুব সূক্ষ্ম একটা দাগের মতো দেখা যাচ্ছে শুধুমাত্র, এছাড়া আর কিছু নেই। 2 নাম্বার হচ্ছে তার ESR5 আর সবকিছু নর্মাল, একদমই নর্মাল, এখানে সবই আছে, খুবই নর্মাল। আমি যেটা দেখাতে হবে তার বুকের এক্সরে, যেখানে তার রিব গুলো ভাঙা ছিল সেখানে রিবের কোনো ভাঙা অংশ নেই। তার লাঙে যে মেটাস্টাসিস হয়েছিল সেটা তো আপনারা আগেই দেখেছেন যে চলে গিয়েছিল, এবং শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গাতে অ্যানিউরিজমাল বোন সিস্ট এসবিসি জিসিটি ফাইব্রাস ডিসপ্লাসিয়া পসিবিলিটি। এখন কিন্তু এক্সরেতে এটা ফাইব্রাস ডিসপ্লাসিয়া কিনা কনফার্ম ভাবে বলতে পারছে না। কেন? কারণ হচ্ছে আপনারা শুরুতেই জেনেছেন যে ফাইব্রাস ডিসপ্লাসিয়া 2 ধরনের হতে পারে, পলিস্টোটিক এন্ড মনোস্টোটিক। আমরা যদি এই রোগীর অ্যাসেসমেন্ট করি যে কি হয়েছে, আমরা দেখব এই রোগী কনক্লুশন আর কি, প্রোগ্রেস টু কিওর, কিওরের দিকে সে কতটুকু প্রোগ্রেস করেছে। দ্য পেশেন্ট হ্যাজ ফেল্ট ইমপ্রুভমেন্ট to so an extent that he thought he had completely cured. রোগী মনে করছে যে সে এত সুস্থ হয়েছে, সে মনে করছে সে ভালো হয়ে গেছে। প্রথম কথা, the case has been transformed to polyostotic to monostotic, and ওটা পরে আসতেছি। এই কেসটা এখন আর পলিস্টোটিক নাই, একটার পর একটা জায়গায় যে ভাঙবে, এবং সেই সাথে বুঝতেই পারতেছেন যে বোনের ঘাটতি এখন আর নাই, এবং এটা পলিস্টোটিক থেকে মনোস্ট্যাটিক হচ্ছে একদমই বিনাইন। আগে যেটা ছিল ক্যান্সারাস, এখন সেটা বিনাইন স্টেটে আছে। রোগী যদি ট্রিটমেন্ট কন্টিনিউ করতো তাইলে আমি কনফার্ম যে এই মনোস্ট্যাটিক কন্ডিশন, যেটা ক্যান্সারাস স্টেট থেকে মনোস্ট্যাটিক কন্ডিশনে আসতে পারে, সেখানে এই কেসে আর এই প্রবলেমটা থাকতো না। The mass of lung and fracture of rib has been cured completely. Okay. The miasmatic the miasmatic intensity has been lessened, susceptibility to cold has cured completely. Miasmatic intensity কমছে এবং ঠান্ডার প্রতি প্রবণতা তার এখন নাই। The immunity complex of patient has remarkably improved. আপনারা যদি এই কেসটার মধ্যে, আমি সময় নাই বলে দেখাবো না, নিউট্রোফিল এবং প্ল্যাটেলেটস সহ, এগুলো সব ইমিউনিটির সাথে রিলেটেড। কিন্তু নিউট্রোফিল, প্ল্যাটেলেটস আমাদের রক্তের এই উপাদানগুলো আমাদের ইমিউনিটির সাথে রিলেটেড। এই কারণে দ্য ইমিউনিটি কমপ্লেক্স অফ পেশেন্ট হ্যাজ রিমার্কেবলি ইমপ্রুভড। এটা প্রমাণিত হয় যে নিউট্রোফিল এবং প্ল্যাটেলেটস ব্যাপক উন্নত হয়েছে। তার প্ল্যাটেলেটস কম ছিল, এটা বাড়ছে, এবং নিউট্রোফিল বেশি ছিল, এটা কমছে, এবং নরমাল রেঞ্জে আসছে। দ্য ডেফিনিটিভ ইমপ্রুভমেন্ট অন হিজ কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফ বেটার কিনা, কথকদা নামে তার পেজ, সেখানে যায় আপনারা দেখতে পারেন। ইভেন আপনার শুরুতে যে ইন্টারভিউ দেখছেন এবং তার এখন যে অ্যাপিয়ারেন্স আছে, আকাশ পাতাল পার্থক্য। এই হচ্ছে এই কেস, এবং এই কেসের ডিসকাশন এই পর্যন্ত। একটা কথা আমি বলি, এই কেসের খুব গুরুত্বপূর্ণ পোর্শন কিন্তু এই প্যাথোলজিক্যাল রিডিং গুলো। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কেস দেখাবো বলে একদম পুরোটা আমি পড়ছি না। এই প্যাথোলজিক্যাল রিডিং গুলো কেন গুরুত্বপূর্ণ আমি একটু বুঝিয়ে বলি। এই যে আমার পেশেন্টের ইমিউনিটি স্ট্রং হয়েছে কিনা, তার ডেফিনিট জায়গাটা আমি কোথায় বুঝতে পারবো? একটা তো লক্ষণ, সিমটমস, আর একদম ডেফিনিট, সাইন্টিফিক্যালি ডেফিনিট, তা হচ্ছে প্যাথোলজিক্যাল রিপোর্ট। এই প্ল্যাটেলেটস, ESR, এই সমস্ত কিছু আমাকে বলবে। দ্বিতীয়ত, অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন রোগীতে তার প্যাথোলজিক্যাল কন্ডিশন, তার প্যাথোলজিক্যাল ডিপনেস, তার প্যাথোলজিক্যাল ডিপ, মানে আমাদের ফিজিক্যাল, আমাদের এগুলো বলতে হচ্ছে এই কারণে
যে দীর্ঘদিন ধরে আমরা মেন্টাল ইমোশনাল, এমনকি কেউ কেউ আছে শুধু মেন্টাল, মানে মেন্টাল সিমটমস, এ নিয়ে বিশাল কাহিনী। আমি তো এখন তবে এটা লাগে না, বিশাল কাহিনী। তো এই শুধু এত জোর দেওয়া হয়েছে, এত জোর, এবং কিছু কিছু চিকিৎসক এই প্যাথোলজিক্যাল রিপোর্টের বিরুদ্ধে, এগুলো করার দরকার নেই। আপনারা দেখেছেন আমি এই কেসটাতে প্যাথোলজিক্যাল জেনারেল নামে বোগার সাজেস্টেড প্যাথোলজিক্যাল জেনারেল রুব্রিক আমি ব্যবহার করেছি। প্যাথোলজির দরকার নেই, আমি প্যাথোলজি দেখার পরে প্রিকিউশন অবলম্বন করেছি। আমি এখন অ্যাকিউট দিতে হবে আমাকে। প্যাথোলজি জানতে পেরেছি বলে টিউবারকুলি নামের পসিবিলিটি কম বলে চিন্তা করেছি যে আমি এখানে শুরুতেই নোসল ব্যবহার করবো কিনা, আমি রিকনসিডার অন্য জিনিস বাদে এটা একটা কনসিডারেশনের ফ্যাক্টর ছিল। তাহলে আমার শুরুর প্রেসক্রিপশনে আমার প্যাথোলজির প্রয়োজন পড়েছে। দেন পেশেন্টের এই কন্ডিশন গুলো বোঝার জন্য যখন দেখলাম আমার এই রিপ ফ্র্যাকচার নেই, যখন মেটাস্টাসিস টু লাং নেই, দেন আমি নতুন করে চিন্তা করেছি আমি আমার ওষুধের শক্তি বৃদ্ধি করতে পারি, কারণ তার ফিজিক্যাল টলারেন্সি ইজ মাচ বেটার দ্যান বিফোর। তাহলে এটা আমাকে সহযোগিতা করেনি, এবং আজকে রোগীর কি কন্ডিশন আছে তা ডেফিনেটলি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম কনক্লুশন সহ। কেন? কারণ আমি শেষে এই পরীক্ষাগুলো করতে পেরেছি বলে। কাজেই আপনাদের মধ্যে যদি এই কনসেপ্ট থাকে, একদম ঝেড়ে ফেলুন মাথার থেকে। আমি আরো কেস, বিশেষ করে পরের কেসটাতে দেখবেন যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, প্যাথোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষাগুলো কতটুকু। এরপরের কেসটাতে অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো দেখবেন। কাজে আমি এটা শর্ট করলাম, এবং অলরেডি 9:30 বাজে, 10 মিনিটের একটা বিরতির পর আমরা ইনশাল্লাহ, হ্যাঁ রাইট, অ্যাবসলিউটলি এভিডেন্স, এবং ভবিষ্যতে যদি হোমিওপ্যাথিকে আপনারা প্রমাণ করতে চান তাহলে এই কাগজগুলো লাগবে। যারা হোমিওপ্যাথির সত্যিকারের প্যাশন নিয়ে হোমিওপ্যাথি করেন, হোমিওপ্যাথিকে ভালোবাসেন, যদি জীবনে হোমিওপ্যাথির জন্য কিছু করতে চান, এই কাগজগুলো আপনাদের লাগবে। কাজেই এটা এতটা গুরুত্বপূর্ণ, আপনাদের প্রোগ্রামের জন্য পাক্কা 10,000 টাকা লেগেছে এই সবগুলো পরীক্ষা টাকা দিয়ে করাতে লাগে। আমি করিয়েছি, তারপরে এতটুকু গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তাহলে আমরা বলতে পারি এই কেস নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি নোট করেন। ওই প্রশ্নোত্তরের সময়টাতে ইনশাল্লাহ আমি সে ব্যাপারে আলোকপাতটা করবো, তাই তো আমার কাছে আছেই। আমরা আমাদের অনুষ্ঠানের বিরতিতে চলে যাই, এবং আমি পরবর্তী কেস রেডি করছি। তার মাঝখানে অফিসিয়াল আমাদের যে কার্যক্রম গুলো আছে 10 মিনিট। একটা গুরুত্বপূর্ণ কেস শেয়ার করলেন স্যার, এবং একই সাথে আপনার হোমিওপ্যাথির প্রতি যে ভালোবাসা এবং হোমিওপ্যাথির জন্য যে ডেডিকেশন, সেটাও আমরা বুঝতে পারলাম। শুধু রোগী দেখা না, একটা কেসকে হোমিওপ্যাথিকে এস্টাবলিশ করার জন্য, তার প্রমাণ রাখার জন্য আপনার শ্রম মেধার সঙ্গে অর্থনৈতিকেও জড়িয়ে আপনি প্রমাণ করলেন যে আপনি হোমিওপ্যাথির জন্য নিবেদিত একজন ব্যক্তিত্ব, যদিও তার প্রমাণ আরো রয়েছে। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আমরা কিছুক্ষণের জন্য একটু ব্রেক নিতে যাচ্ছি। স্যার এতক্ষণ আলোচনা করলেন, এই ব্রেকের মুহূর্তে আমরা আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটা স্লাইড শো করি, যেটা আমাদের হোমিও ডাইজেস্টের আমাদের কোর্স সম্পর্কে অনেকে জানতে চাচ্ছিলেন। এখানে কিছু ইনফরমেশন আশা করি পেয়ে যাবেন যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চাচ্ছিলেন। আমি একটু শেয়ার করলে আপনারা বিষয়টা আরেকটু ক্লিয়ার হবেন।